ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই একলব্য চোখ বন্ধ করে রাঙাকে অন্ধকার ঘরের মধ্যে নিয়ে আসে আর বারবার বলে, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। রাঙা প্রথমে একটু বিরক্ত হয়ে বলে, আর কতক্ষণ চোখ বন্ধ করে থাকব, আমি তো খুলেই ফেলব। ঠিক তখনই একলব্য লাইট জ্বালিয়ে দিতেই রাঙা চোখ খুলে তাকিয়ে অবাক হয়ে যায়। উপর থেকে ঝরঝর করে গোলাপের পাপড়ি পড়তে থাকে, চারপাশে সাজানো নিভে থাকা মোমবাতি। সেই মুহূর্তে রাঙার মুখে ফুটে ওঠে প্রশান্ত হাসি, চোখ ভরে যায় আনন্দে। একলব্য ধীরে ধীরে সব মোমবাতি জ্বালিয়ে দেয় আর রাঙাকে বিছানায় বসিয়ে আবেগভরা গলায় বলে, আমার আজ শুধু একটা কথাই বলতে ইচ্ছে করছে, আমি তোমাকে খুব ভালোবাসি। আগে তোমার সঙ্গে যেভাবে ব্যবহার করেছি সেগুলোকে ভুল বোঝো না, ওগুলো ছিল আমার ভালোবাসার প্রকাশ। কিন্তু আজ আমি কথা দিচ্ছি, আর কখনো তোমাকে ভুল বুঝব না, অবিশ্বাস করব না। সব সময় তোমার পাশে থাকব, তোমার সাফল্যের পথে কখনো বাধা হয়ে দাঁড়াব না, বরং ছায়ার মতো আগলে রাখব। একলব্যর এই কথায় রাঙা আবেগে ভেঙে পড়ে। ঠিক তখনই অন্যদিকে আমরা দেখতে পাই সভ্য বৃন্দাকে জিজ্ঞেস করছে, তুমি কার সঙ্গে ফোনে কথা বলছিলে, কাকে বলছিলে রাঙার ক্ষতি করার কথা? ফোনটা আমাকে দাও, আমি নিজে দেখব। কিন্তু বৃন্দা ফোন দিতে অস্বীকার করে উল্টো বলে, তুমি বাড়াবাড়ি করছো সভ্য, আমি কাউকে কিছু বলিনি। দুজনের চিৎকার চেঁচামেচিতে রাঙা আর একলব্য ছুটে আসে। সেই সময় সভ্য রেগে গিয়ে বলে, একটু চিৎকার চেঁচামেচি করতে গোয়ালের গরুগুলোও ছুটে ঢুকে পড়ল। কিন্তু আমার প্রশ্নের উত্তর দাও, তুমি কার সঙ্গে কথা বলছিলে, ফোনটা দাও। এরপর সভ্য রাঙাকে জানায় দরজার ওপাশ থেকে সে শুনেছে বৃন্দা ফোনে কাউকে বলছিল, আপনজন হয়ে আপন লোক হয়েই তোকে শেষ করবে। এই কথা কাকে বলল সেটা জানা দরকার। সে আরও বলে, বৃন্দা হাতের সার্জারির জন্য যে ডাক্তারের কাছে গিয়েছিল তাকে জেরা করলেই সব সত্যি বেরিয়ে আসবে। এই ভালো মানুষের মুখোশের আড়ালে অন্য কিছু লুকিয়ে আছে কিনা সেটা খুঁজে দেখা দরকার। তখন বৃন্দা নাটক করতে শুরু করে, চিৎকার করে বলে, আমাকে বাঁচাও, কেউ কি শুনছ? কিন্তু রাঙা কড়া গলায় বলে, তোর এই অভিনয় আর কেউ বিশ্বাস করবে না। এই বাড়িতে তোকে কেউ অত্যাচার করে না, বরং তুই সবাইকে জ্বালিয়ে মারিস। তাই মাঝরাতে এসব কাহিনী বন্ধ করে ঘুমো। এরপর রাঙা সভ্যকে গেস্ট রুমে গিয়ে ঘুমাতে বলে। সবাই চলে গেলে বৃন্দা মনে মনে প্রতিজ্ঞা করে বলে, আমি তোকে কখনো শান্তিতে থাকতে দেব না রাঙা, তোর আপনজন দিয়েই তোর সর্বনাশ করব। পরের দিন সকালে আমরা দেখতে পাই সবাই গ্রামের বাড়ি যাওয়ার জন্য লাগেজ নিয়ে প্রস্তুত। ঠিক তখনই শানুর মা আর বোন কান্নাকাটি করতে করতে আসে। রাঙা জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন শানুর বোন একটা খাম ভর্তি টাকা আর চিঠি দেয়, বলে, ভোরবেলা কেউ দিয়ে গেছে। শানুর মা আতঙ্কে বলে, আগে চিঠিটা দেখো, পরে আমার ছেলের কিছু হলো কিনা। পুলিশ অফিসার সত্যজিৎ আশ্বাস দেয়, তদন্ত চলছে। রাঙা চিঠিটা সত্যজিতের হাতে দিলে তিনি পড়ে বলেন, চিঠিটা বাংলায় টাইপ করা। তাতে লেখা আছে, মা আমি ভালো আছি, কাজের জন্য বাইরে আছি, চিন্তা করো না, অনেক টাকা পাবো। কেউ খোঁজ করলে বলবে আমি কাজের জন্য বাইরে গেছি, কিছুদিনের মধ্যেই ফিরে আসব। সত্যজিৎ প্রশ্ন তোলে, এত টাকা কে দিল আর কিসের কাজ? তখনই বৃন্দা দূর থেকে দেখে মনে মনে আতকে ওঠে, ভাবে, আমি তো টাকা পাঠিয়েছি, এরা এখানে এলো কিভাবে? পরে সত্যজিৎ শানুর পরিবারকে বাড়ি ফিরে যেতে বলে। রাঙার মুখে দুশ্চিন্তা দেখে একলব্য বলে, বেশি ভাবছ কেন, সত্যজিৎদা সব সামলাবে। কিন্তু রাঙা বলে, আমার মনটা কেমন অশান্ত, হতে পারে শানু কিছুই জানে না, ওকে দিয়ে কেউ খারাপ কাজ করাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই মালয়েশিয়া থেকে এক সার্জেন বৃন্দাকে ফোন করে জানাচ্ছে, আপনি যেমনটা চেয়েছিলেন ঠিক তেমনই বানানো হয়েছে, হুবহু একলব্য বসুর মতো। এবার কিভাবে ব্যবহার করবেন সেটা আপনার ব্যাপার। এরপর গ্রামের বাড়িতে উৎসবের আমেজ। হঠাৎ একলব্য অসুস্থ হয়ে পড়ে। সত্যজিৎ তাকে ঘরে নিয়ে যায়। তখন গ্রামের কাকা রাঙাকে বলে, এবার তোর তীরন্দাজ দিয়ে জঙ্গলের শয়তানকে শেষ কর। রাঙা তীর ছুঁড়ে কাকতারুয়াকে পুড়িয়ে দেয়। আগুনের ঝলসানির মধ্যেই একলব্যের রূপে বন্দুক হাতে শানু দাঁড়িয়ে বলে, এবার তোমার খেলা শেষ রাঙামতি। এই দৃশ্য দেখে রাঙা আতঙ্কে দৌড়ে গিয়ে একলব্যের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কোথাও গিয়েছিলে? একলব্য বলে, আমি কোথাও যাইনি। সত্যজিৎ বলে, সে এখানেই ছিল। শেষ মুহূর্তে রাঙা নিজেকে প্রশ্ন করে, তবে আমি এসব কি দেখলাম? সব কি আমার মনের ভুল, নাকি সামনে আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে?